উত্তর কোরিয়ায় একটি শিশু জন্ম নিল, কিন্তু জন্ম নেয়ার সাথে সাথে সেই মাসুম শিশুটিকে দেশদ্রোহী ঘোষণা করা হলো। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন। উত্তর কোরিয়া এমন একটি দেশ যা তার ভয়ঙ্কর এবং কঠোর আইনের জন্য সারা বিশ্বে পরিচিত। এখানকার কিছু আইন এতটাই অদ্ভুত যে শুনলে বিশ্বাস করাও কঠিন হয়ে যায়। যেমন ধরুন, এখানে নির্বাচন হয়, কিন্তু ভোট দেওয়ার জন্য আপনার কাছে দ্বিতীয় কোনো বিকল্পই নেই। ভোট শুধু একজন নির্দিষ্ট ব্যক্তিকেই দেওয়া যায়, আর যদি আপনি ভোট না দেন তাহলে আপনার ঠিকানা হবে সোজা জেল। এখানকার টিভিতে চ্যানেল মাত্র একটাই, এবং সেই চ্যানেল পরিবর্তন করার কোনো উপায় আপনার কাছে নেই। উত্তর কোরিয়া সম্ভবত পৃথিবীর একমাত্র দেশ যেখানে শুধু অপরাধ করলেই নয়, বরং অপরাধ করার কথা চিন্তা করলেও আপনাকে জেলে যেতে হতে পারে। ১৯৪৫ সাল পর্যন্ত জাপান প্রায় ৩৫ বছর ধরে পুরো কোরিয়ার ওপর শাসন করেছিল, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোরিয়া দুটি ভাগে বিভক্ত হয়ে যায়, উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়ার উপর সোভিয়েত ইউনিয়নের প্রভাব ছিল, আর দক্ষিণ কোরিয়ার উপর আমেরিকার। ১৯৪৮ সালে কিম ডাইনাস্টির প্রতিষ্ঠাতা কিম ইলসাং উত্তর কোরিয়ার নেতা হন এবং দেশটি গণতান্ত্রিক গণপ্রজাতান্ত্রিক কোরিয়া নামে পরিচিতি পায়। কিন্তু নামে গণতন্ত্র শব্দটি থাকলেও সেখানে তার কোনো অস্তিত্ব কখনোই ছিল না। ১৯৫০ সালে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে এক ভয়াবহ যুদ্ধ শুরু হয়, যা কোরিয়ান যুদ্ধ নামে পরিচিত। কিন্তু যুদ্ধ শেষ হলেও দুই দেশের মধ্যে কোনো শান্তি চুক্তি হয়নি। তাই প্রযুক্তিগতভাবে এই দুটি দেশ আজও একে অপরের সাথে যুদ্ধরত অবস্থায় আছে। এক পরিবারের শাসন এবং কঠোর আইন। উত্তর কোরিয়ায় ক্ষমতা ধরে রাখার জন্য আজ পর্যন্ত শুধু একটি পরিবারের শাসনই চলেছে। প্রথমে কিম ইলসাং, তারপর তার ছেলে কিম জং ইল, এবং এখন তার নাতি কিম জং উন। প্রত্যেক শাসকই তাদের ক্ষমতা বাঁচানোর জন্য কঠোর থেকে কঠোরতম আইনের সাহায্য নিয়েছেন। এখানকার মানুষকে ভয় এবং শাস্তির মাধ্যমে দমিয়ে রাখার জন্য এমন সব নিয়ম তৈরি করা হয়েছে যাতে তারা দক্ষিণ কোরিয়া বা পশ্চিমা বিশ্বের সংস্কৃতি দেখে প্রভাবিত না হয়ে পড়ে এবং সরকারের বিরুদ্ধে কথা বলার সাহস না করে। চলুন এবার সেই সব অদ্ভুত আইনের গভীরে যাওয়া যাক। অবিশ্বাস্য সব আইন। সানগ্লাস এবং বিয়ের পোশাক নিষিদ্ধ। ২০২৪ সালে উত্তর কোরিয়া সানগ্লাস পরা এবং আধুনিক বিয়ের পোশাকের উপর নিষেধাজ্ঞা জারি করে, কারণ এগুলোকে পশ্চিমা সংস্কৃতির প্রতীক হিসাবে দেখা হয়। স্টেশনে গান নয়, শুধু ভাষণ। এখানকার মেট্রো বা পাবলিক স্টেশনে কোনো গান বাজে না, বরং কিম পরিবারের অনুপ্রেরণামূলক ভাষণ চালানো হয়। আর এই সময় একে অপরের সাথে কথা বলা বা কোনো রকম শব্দ করাও নিষেধ। বিদেশি সিনেমা দেখা মহাপাপ। যদি কোনো ব্যক্তি দক্ষিণ কোরিয়ার ড্রামা বা হলিউডের সিনেমা দেখতে গিয়ে ধরা পড়ে, তাহলে তাকে কঠোর সাজার জন্য লেবার ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়। সরকারের মতে এটি দেশের মানুষের আইডিওলজিক্যাল কন্টামিনেশন রোধ করার একটি উপায়। ইন্টারনেট নয়, শুধু ইন্ট্রানেট। উত্তর কোরিয়ার সাধারণ মানুষ ইন্টারনেট ব্যবহার করতে পারে না। তাদের জন্য রয়েছে কোয়াংমিয়ং নামে একটি নিজস্ব নেটওয়ার্ক বা ইন্ট্রানেট, যা শুধু দেশের মধ্যেই কাজ করে। এই নেটওয়ার্কেও সরকার কড়া নজর রাখে। কে কি দেখছে, কি পড়ছে বা কার সাথে কথা বলছে, সবকিছুই রেকর্ড করা হয়। এর মাধ্যমে সরকার বাইরের দুনিয়ার তথ্য থেকে দেশের মানুষকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করা রাখে। চুলের স্টাইলও সরকারের পছন্দে। আপনি জেনে অবাক হবেন যে এখানকার সরকার মানুষের চুলের স্টাইলের উপরও নিয়ন্ত্রণ রাখে। সরকার থেকে কিছু নির্দিষ্ট হেয়ার স্টাইলের তালিকা দেওয়া আছে এবং দেশের পুরুষ ও মহিলাদের সেই তালিকা মেনেই চুল কাটতে হয়। কিম জংনের মতো চুলের স্টাইল রাখা জনপ্রিয়, কিন্তু কেউ তা হুবহু নকল করতে পারে না। জিন্স এবং রঙিন পোশাক নিষিদ্ধ। জিন্স পরা, চুলে রং করা বা যে কোনো ধরনের চকচকে পোশাক পরা এখানে সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ এই সব কিছুই পশ্চিমা সংস্কৃতির প্রভাব বলে মনে করা হয়। যদি কেউ এই নিয়ম ভাঙে তাহলে তার জিনিসপত্র বাজেয়াপ্ত করা হয় এবং তাকে শাস্তি দেওয়া হয়। পছন্দের খাবারও নিষিদ্ধ। পোশাক তো দূরের কথা, এখানে পছন্দের খাবারও স্বাধীনতা নেই। হটডগ, যা আমেরিকান সংস্কৃতির অংশ, এবং দক্ষিণ কোরিয়ার কিছু জনপ্রিয় ডিশ যেমন টকবক্কি এখানে নিষিদ্ধ। ভ্রমণেও চাই অনুমতি। এক শহর থেকে অন্য শহরে যেতে হলেও সরকারের কাছ থেকে অনুমতিপত্র বা পারমিট নিতে হয়। বিনা অনুমতিতে ভ্রমণ করা একটি গুরুতর অপরাধ। দেশের সাধারণ মানুষ স্বপ্নেও দেখতে পারে না যে তারা উত্তর কোরিয়ার বাইরে যাবে, কারণ পাসপোর্ট শুধুমাত্র উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা এবং কিম পরিবারের ঘনিষ্ঠদেরই দেওয়া হয়। ধর্ম পালন করা অপরাধ। এখানে কোনো ধর্ম অনুসরণ করা বা পালন করা বেআইনি। যদিও বাইরের বিশ্বকে দেখানোর জন্য কিছু গির্জা তৈরি করা হয়েছে যে এখানে ধর্মীয় স্বাধীনতা আছে, কিন্তু বাস্তবে কেউ যদি সেখানে প্রার্থনা করতে যায় তাহলে তাকে সোজা লেবার ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হয়। ৩ প্রজন্মের শাস্তি। এক অমানবিক আইন। উত্তর কোরিয়ার সবচেয়ে ভয়ঙ্কর আইনগুলোর মধ্যে একটি হল ৩ প্রজন্মের শাস্তি।
যদি কোনো ব্যক্তি সরকারের বিরুদ্ধে যায় বা কিম পরিবারের সমালোচনা করে তাহলে শুধু তাকেই নয়, তার পুরো পরিবারকে অর্থাৎ বাবা মা সন্তানসহ বন্দী করা হয় এবং এই শাস্তি তার আগামী 3 প্রজন্ম পর্যন্ত চলতে থাকে। অর্থাৎ যদি কোনো ব্যক্তি দেশদ্রোহী হিসেবে চিহ্নিত হয় এবং বহু বছর পর তার নাতি বা নাতনি জন্মগ্রহণ করে তাহলে সেই নিষ্পাপ শিশুটিকেও জন্ম থেকেই দেশদ্রোহী হিসেবে গণ্য করা হয়। এই আইনটি তৈরি করা হয়েছে যাতে বিদ্রোহের চিন্তা কারো রক্তে জন্ম নিতে না পারে। গুপ্তচর এবং সেলফ ক্রিটিসিজম। পাশাপাশি থাকে গুপ্তচর। প্রতিটি এলাকা, অ্যাপার্টমেন্ট এবং বাড়ির আশেপাশে সরকারি গুপ্তচরেরা ছড়িয়ে থাকে, যারা সবার উপর গোপনে নজর রাখে। কে কি করছে, কি বলছে, সবই সরকারের কাছে পৌঁছে যায়। ভুল স্বীকার করার অধিবেশন। উত্তর কোরিয়ায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেক ব্যক্তিকে প্রতি সপ্তাহে সেলফ ক্রিটিসিজম বা আত্মসমালোচনার অধিবেশনে অংশ নিতে হয়। সেখানে সবার সামনে দাঁড়িয়ে নিজের ভুল স্বীকার করতে হয়, যেমন আমি সরকারের কোনো দুর্বলতা লুকিয়েছি, বা আমি কিম জং উনের যথেষ্ট প্রশংসা করিনি, বা আমি কোনো বিদেশি জিনিস দেখে প্রভাবিত হয়ে পড়েছি। এরপর সেই ভুলের জন্য ক্ষমা চাইতে হয় এবং উপস্থিত বাকিরা তার কঠোর সমালোচনা করে। নির্বাচন, যেখানে বিকল্প নেই। উত্তর কোরিয়ায় প্রত্যেক নাগরিকের জন্য ভোট দেওয়া বাধ্যতামূলক, কিন্তু আশ্চর্যের বিষয় হল ভোট শুধু তাকেই দেওয়া যায় যাকে সরকার মনোনীত করে, অর্থাৎ ব্যালট পেপারে নাম থাকে মাত্র একজনের। এখানে নির্বাচন জনগণের নেতা বেছে নেওয়ার জন্য হয় না, বরং এটি সরকারের প্রতি জনগণের আনুগত্য পরীক্ষা করার একটি উপায়। যখন 100% মানুষ একজন প্রার্থীকেই ভোট দেয় তখন সরকার এটিকে নিজের শক্তি এবং জনগণের সমর্থন হিসাবে প্রচার করে। সংবুন, জন্ম থেকেই নির্ধারিত ভাগ্য। উত্তর কোরিয়ায় নাগরিকদের জন্য একটি অত্যন্ত অমানবিক শ্রেণী ব্যবস্থা রয়েছে যার নাম সংবুন। এই ব্যবস্থার মানে হল যখন একটি শিশুর জন্ম হয় তখনই তার ভাগ্য নির্ধারিত হয়ে যায়। এই ব্যবস্থাটি শিশুর পারিবারিক ইতিহাসের উপর ভিত্তি করে তৈরি। এখানে মূলত 3টি শ্রেণী রয়েছে। কোর শ্রেণী। এই শ্রেণীতে সেই সব মানুষ রয়েছে যাদের পূর্বপুরুষরা কিম ইল সাংয়ের বিপ্লবে অংশ নিয়েছিলেন বা কোরিয়ান যুদ্ধের সৈনিক ছিলেন। এদেরকে সরকারের সবচেয়ে বিশ্বস্ত বলে মনে করা হয়। এরা বেশা চাকরি, সরকারি উচ্চপদ এবং পিয়াংইয়াংয়ে থাকার সুযোগ পায়। গাড়ি রাখার অনুমতিও শুধু এই শ্রেণীর মানুষেরই আছে। ওয়েভারিং শ্রেণী। এরা হলো সাধারণ নাগরিক। এদের পূর্বপুরুষরা সাধারণ কৃষক বা শ্রমিক ছিলেন, যাদের পাস্ট সরকারের চোখে খুব ভালোও ছিল না আবার খারাপও ছিল না। এরা মধ্যমবিত্ত সুযোগ সুবিধা পায়। হস্টাইল শ্রেণী। এই শ্রেণীতে সেই সব মানুষ রয়েছে যাদের পূর্বপুরুষরা কোনো না কোনো সময় কোনো ধর্ম পালন করতেন, ধনী জামির মালিক ছিলেন বা দক্ষিণ কোরিয়ায় তাদের কোনো আত্মীয় রয়েছে। উত্তর কোরিয়ার সরকার এদেরকে দেশদ্রোহী বা শত্রু বলে মনে করে এবং সমাজে এদের স্থান সবার নিচে। এদেরকে সবচেয়ে খারাপ কাজ যেমন খনিতে কাজ করা, মজুরি বা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ দেওয়া হয়। অন্যান্য অদ্ভুত নিয়ম। বাধ্যতামূলক মিলিটারি সার্ভিস। 17 বছর হলেই প্রত্যেক নাগরিককে, সে ছেলে হোক বা মেয়ে, বাধ্যতামূলকভাবে 10 বছরের জন্য সেনাবাহিনীতে যোগ দিতে হয়। কান্না করা বাধ্যতামূলক। কিম পরিবারের কোনো সদস্যের মৃত্যুবার্ষিকীতে বা জাতীয় শোক দিবসে প্রত্যেককে প্রকাশ্যে কান্না করতেই হবে। যদি কেউ না কাঁদে তাহলে তার আনুগত্য নিয়ে প্রশ্ন তোলা হয় এবং তাকে শাস্তি দেওয়া হতে পারে। নিজস্ব ক্যালেন্ডার। উত্তর কোরিয়া এতটাই বিচ্ছিন্ন যে তাদের ক্যালেন্ডারও বাকি বিশ্ব থেকে আলাদা, যা জুচে ক্যালেন্ডার নামে পরিচিত। এই ক্যালেন্ডারে শুরু হয় 1912 সাল থেকে, যা হল প্রতিষ্ঠাতা কিম ইল সাংয়ের জন্মদিন। অর্থাৎ বাইরের বিশ্ব যখন সাল ছিল 1912, উত্তর কোরিয়ায় তখন ছিল জুচে 1। সেই হিসাবে আজ 2025 সালে সেখানে চলছে জুচে 114। এখন প্রশ্ন হল, উত্তর কোরিয়া কেন নিজেকে বিশ্ব থেকে এতটা বিচ্ছিন্ন করে রেখেছে? এর প্রধান কারণ হল কিম শাসকের ভয়। তারা ভয় পায় যে যদি দেশের মানুষ বাইরের বিশ্বের স্বাধীনতা এবং উন্নত জীবনযাত্রা সম্পর্কে জানতে পারে তাহলে তারা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করবে। তাই মিডিয়া, ইন্টারনেট, ভ্রমণ সবকিছুর ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এছাড়াও পারমাণবিক কর্মসূচির কারণে উত্তর কোরিয়ার উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে, যা দেশটিকে আরও একা করে দিয়েছে। আমরা যে তথ্যগুলো আপনাদের দিলাম তার অনেকটাই সেই সব মানুষদের কাছ থেকে পাওয়া যারা 1953 সালের পর জীবনের ঝুঁকি নিয়ে উত্তর কোরিয়া থেকে পালাতে সক্ষম হয়েছেন। কিছু তথ্য স্পাই স্যাটেলাইটের মাধ্যমে এবং কিছু সাহসী উত্তর কোরিয়ানদের মাধ্যমে ফাঁস হয়েছে, যারা গোপনে ভিডিও করে ইউএসবি ড্রাইভে করে চীনের মাধ্যমে বাইরে পাঠিয়েছেন। হতে পারে এই নিয়মগুলো হয়তো এখন বদলে যাচ্ছে বা এর চেয়েও ভয়ঙ্কর নতুন নিয়ম তৈরি হয়েছে। সঠিক তথ্য হয়তো কারো কাছেই নেই, কিন্তু যা কিছু জানা গেছে তা থেকেই বোঝা যায় যে উত্তর কোরিয়ার মানুষরা এক ভয়ঙ্কর এবং দমবন্ধকর পরিস্থিতির মধ্যে জীবনযাপন করছে।